নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে এমন একটা বিষয় নিয়ে এলাম, প্রশ্ন নিয়ে আলোচনা এলাম, যে নিয়ে কিছু তথ্য, কিছু সংবাদ আপনাদের কাছে পরিবেশন করব। বিষয়টা হচ্ছে সিবিআই, বিষয়টা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির বর্তমান সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী, শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, এবং স্বাভাবিকভাবে কিছু অপ্রিয় প্রশ্ন, যে প্রশ্নগুলো আজকে করা দরকার, বাংলার মানুষের স্বার্থে প্রশ্ন করা দরকার। প্রথম কথা, একটা জিনিস খুব পরিষ্কার করে নেওয়া দরকার। দেখুন, যে কথাটা কেউ বলতে সাহস করে না, শক্তি অর্জন করে না, কেন করে না আমি জানি না। স্পষ্ট অপ্রিয় প্রশ্নগুলো এবার শুরু করা দরকার, বাংলার মানুষের করা দরকার, এবং অবশ্যই রাজনৈতিক দলের ভেতরে করা দরকার। এই যে তৃণমূলের ভেতরে অনাচার চলছে, দিনের পর দিন সাপ্রেশন করার ফলে, সব কিছু লুকোনোর ফলে, আজকে শেষ পর্যন্ত একজন করে জেসিবি বেরোচ্ছে, একজন করে তাজামুল বেরোচ্ছে, একজন করে বুলেট বেরোচ্ছে, এখন একজন করে জায়েন্ট সিং বেরোচ্ছে। এখন তারা বৈঠকে বসছে। ঠিক তেমনিভাবে বিজেপির যে বিভিন্নভাবে নির্বাচনী পরাজয়ে ভরছে বা নির্বাচনে বিভিন্ন আসন হারাতে হচ্ছে, সেটা নিয়ে যে পর্যালোচনা করা দরকার সেটা কি বিজেপি করছে? কিংবা ধরুন সিপিএম, যে এখনও মহাশূন্যে বিরাজমান রয়েছে, সিপিএমের যেভাবে পর্যালোচনা করা দরকার সেটা কি তারা করছেন? আমার মনে হয় করেন না। ফলত সেগুলো নিয়ে একটু আলোচনা দরকার, একটু স্পষ্ট কথনটা দরকার। যেমন ধরুন, আমি বিজেপির ক্ষেত্রে স্পষ্ট কথনের প্রশ্নটা আজকে কেন করলাম, কী কারণে প্রশ্নটা করলাম, আপনারা জানেন সম্প্রতি পান্ডুয়া এবং হিন্দ মোটরে ডক্টর সুকান্ত মজুমদার দুটি কর্মী সভায় গিয়েছিলেন। সেই কর্মী সভায় গিয়ে বলেছেন, আপনারা খালি সিবিআই অমুককে গ্রেফতার করলে আমরা জিতে যাব, ইডি অমুককে গ্রেফতার করলে আমরা জিতে যাবো, এই যে বলেন, এটা কি ঠিক? এ তো অনুব্রত মণ্ডল জেলে আছে, বোলপুর বীরভূম আমরা জিততে পেরেছি। ঠিক, আপনি একদম ঠিক কথা বলেছেন। সংবাদ মাধ্যম যা কাজ সেটা শুরু করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী লাইন সিবিআই ইডি, শুভেন্দু অধিকারী বিরোধিতা করতে নেমে গেছেন ডক্টর সুকান্ত মজুমদার। না, সুকান্তবাবু যা বলেছেন তার মনের কথা বলেছেন। আর শুভেন্দুবাবু যে স্টাইলে যে লাইনে কথা বলেন তিনিও ঠিক বলছেন, সুকান্তবাবুও ঠিক বলছেন। আপনারা তাহলে বলবেন যে তাহলে দুজনের মধ্যে বিরোধ নেই? ডক্টর সুকান্ত মজুমদার যখন এই লাইনে কথা বলছেন সেটা তো শুভেন্দু অধিকারী বিরোধিতা। না, আমি বিশ্বাস করি না। আমি কেন বলছি, দুজনের দুটো চিন্তাভাবনা থাকতেই পারে, একটা দলের মধ্যে দু ধরনের চিন্তাভাবনা থাকতেই পারে, কিন্তু সেটা একজনকে খোঁটা দেওয়ার জন্য বা একজনকে খোঁচা দেওয়ার জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি না। সুকান্তবাবুর মনস্তত্ত্বে যেটা কথা বলেছেন সেটা ঠিকই বলেছেন, যে ইডি সিবিআইকে গ্রেফতার করলেই কি নির্বাচন জেতা যাবে? এই যে অনুব্রত মণ্ডল নেই, তাকে গ্রেফতার করে তিহারে রেখে দেওয়া হয়েছে, বোলপুর বীরভূম তো জিততে পারিনি। এটাও যেমন ডক্টর সুকান্ত মজুমদার ঠিক, তেমনি আবার এটাও ঠিক যে দেখুন, বড় বড় অপরাধীদের ভাইপোকে গ্রেফতারি না করার পরও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী দেখিয়েছেন 16টি আসনের মধ্যে 15টি বিধানসভা আসনে কিন্তু বিজেপি জয়ী হয়েছে, তৃণমূলকে দ্বিতীয় সারিতে পাঠিয়ে দিয়েছে। এটা করলেন কি করে? তার মানে সাংগঠনিক দক্ষতা সেখানে দেখিয়েছেন, তাহলে সেটা দেখালেন কি করে? শুভেন্দুবাবু যখন বলছেন যে ইডি সিবিআই এর প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার, কিন্তু পাশাপাশি সংগঠনটাও করছেন। আপনি বলছেন সংগঠনের জোরের কথা ডক্টর সুকান্ত মজুমদার, আপনি বলছেন, আপনি বলুন তো 43 না 44 জন বোধহয় সাংগঠনিক জেলা আছে এই পশ্চিমবঙ্গে, বিজেপির নিজস্ব জেলা সভাপতি, যাদের জেলা সভাপতি করে রেখেছেন তাদের ইভ্যালুয়েশন কোনো দিন করেন? তাদের কোনো পারফরমেন্স রেটিং করেন? প্রতি 3 মাস অন্তর তারা কতটা এগোচ্ছে, ঠিক কাজ করছে কিনা সেটা নিয়ে কোনো ইভ্যালুয়েশন হয়? শুধু ফেসবুকের ছবি, শুধু একটা নোট পাঠানো, কিছু বয়ান রেকর্ড করা, বৈঠক, ভোজন, কপালে তিলক, জয় শ্রীরাম বলা, গলায় উত্তরীয়, ভোট হয়ে যাবে? আমি প্রশ্ন করছি ডক্টর সুকান্ত মজুমদারকে। আমি ব্যক্তিগতভাবে আপনাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ, দুবারের সাংসদ রত্ন হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, ব্যক্তিগতভাবে আপনার প্রতি শ্রদ্ধা আছে। কিন্তু প্রশ্নটা আপনাকে করছি যে আপনি দিনের পর দিন কেন অনুগত বাহিনীর দিকে জোর দিয়েছেন? কে কোন জেলার সভাপতি আমার কতটা অনুগত? এই যে কার্যকরী সমিতি যেটা গড়েছেন তার মধ্যে কে কতটা আমার অনুগত? এই অনুগত দেখতে গিয়ে, আচ্ছা বলুন তো, বীরভূমের মাটিতে দুধকুমার মণ্ডলকে বাদ দিয়ে নির্বাচন করেন কেন? যে মানুষের হাতে সাংগঠনিক দক্ষতায় ভোট আছে, সেই ভোটটাকে আপনি ইগনোর করছেন কি না আমার কতটা অনুগত? আমি বলছি, কিছু মনে করবেন না, যেটা আজকে মহাবৈঠক, আজকে যেদিনে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি সেদিন মহাবৈঠক, 17 তারিখ বিশ্লেষণমূলক বৈঠক। দিল্লি থেকে বোধহয় একজন মন্ত্রী বা রাজস্থান থেকে কোনো একজন মন্ত্রী আসছেন, তিনি বৈঠকে পৌরোহিত্য করবেন, তিনি শুনবেন, তিনি বুঝবেন, তিনি রিপোর্ট দিল্লিকে গিয়ে দেবেন। কিন্তু ইভ্যালুয়েশন হবে, আত্মবিশ্লেষণ হবে। বলুন তো, আপনি যে কথাটা বলেছেন আমি 100% আপনার সঙ্গে ঠিক মানে সহমত পোষণ করি, যে সংগঠনটা শক্তিশালী করতে হবে। তো সংগঠন শক্তিশালী করতে গেলে, একটা বাড়ি শক্তিশালী করতে গেলে যে ধরনের পিলার লাগে, সংগঠন শক্তিশালী করতে গেলে সেই ধরনের আপনি মানে জেলা সভাপতি বাছেননি। আমি বলছি এমন জেলা আছে, আমি আজকে এই প্রসঙ্গে বাংলা বার্তা দর্শকদের বলছি, এমন জেলা আছে যেখানে, আমি নাম করে কাউকে ছোট করছি না, এমন জেলা আছে যেখানে যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন প্রার্থী আক্ষেপ করে বলেছেন, তাদের ভেতরে সবাই আক্ষেপ করে বলেছেন যে 500-র ওপর বুথ সভাপতি নেই। ভাবতে পারেন,
500-র ওপর বুথ সভাপতি নেই, যে ভোটটা জেতাবেন, ভোট ম্যানেজ করবেন, সেখানে 500 বুথ সভাপতি নেই। আমি ডক্টর সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করবো যে কোনোদিন আপনি খোঁজ পেয়েছিলেন যে 500-র ওপর বুথ সভাপতি নেই, জেলা চলছে? এবং যদি না করে থাকতে পারে তাহলে জেলা সভাপতি সে নিয়ে কী অ্যাক্টিভিটি নিয়েছে? সেই জেলা সভাপতি যদি 500 বুথ সভাপতি ফিক্স না করতে পারেন, বুথে বুথে ঘুরে যদি না করতে পারেন, তাহলে তাকে চেয়ার থেকে সরাননি কেন? চেয়ার কি কারু ফিক্সড, চিরকাল স্থায়ী করে রেখেছেন? দলের বিনিময়ে, ও আনুগত্যের বিনিময়ে? আনুগত্য আগে না সাংগঠনিক দক্ষতার আগে? আমি আবার বলছি, আনুগত্য আগে না সাংগঠনিক দক্ষতা আগে? জেলা বিজেপি, রাজ্য বিজেপি এইটা সিদ্ধান্ত নিক। আমি যদি অনুগত বাহিনী তৈরি করে রাখবো, তাহলে আর 19টা বা 18টা 12 হয়ে যাবে, 4টে উপনির্বাচনে হারবো, এটা স্বাভাবিক। কেন সিআরপিএফের উপর, কেন্দ্রীয় বাহিনীর উপর নির্ভর করতে হবে? বলেছেন, ঠিক বলেছেন, 100% ঠিক বলেছেন। কিন্তু আবার এটাও তো প্রশ্ন, কেন বিভিন্ন বিধানসভায় হাজার হাজার বিজেপি কর্মী সাইলেন্টলি বসে গেছে? ওয়াই? কিসের জন্য? তার জন্য কি 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 ভূমিকা নেওয়া হয়েছে? কতটা আন্দোলনমুখী করা হয়েছে? আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যা যা জ্বলন্ত ইস্যু রয়েছে, জিনিসপত্রের দাম, কাঁচা আনাজের দাম যেভাবে বেড়েছে, টাস্কফোর্স দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করলেন, কোথায় গেল? আপনাদের 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 কত মোর্চা আছে আমি জানি, মণ্ডল আছে, মোর্চা আছে, এসসি মোর্চা আছে, ওবিসি মোর্চা আছে, কিষাণ মোর্চা আছে, অনেক মোর্চা আছে। কি তাদের ভূমিকা? কতটা তারা আন্দোলন করেছেন? এই যে পেট্রোল ডিজেলের দাম 1 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দিলেন, ভর্তুকিটা তুলে নিয়ে বন্ধ করে দিয়ে, কোনো আন্দোলন আছে? কোনোভাবে আন্দোলন আছে বলুন তো? কেন নেই? বিদ্যুতের দাম, সিএসসি বিদ্যুতের দাম বর্ধিত, সাংঘাতিকভাবে বেড়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন, এসিডিসিএলের বিদ্যুতের দাম বেড়েছে, আন্দোলন আছে কোনো? শুভেন্দুবাবু এখন বলছেন, শুভেন্দুবাবু বলছেন, করছেন, তিনি চেষ্টা করছেন। রাজ্য বিজেপির তরফ থেকে সার্বিক চেষ্টাটা কোথায়? কোথায় রাজ্য বিজেপির যুব সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান? ডাক্তার হিসেবে ভালো, মানুষ হিসেবে ভালো, কিন্তু যে একদম আন্দোলনমুখী একটা দলের স্ট্রাকচারটাকে গড়ে তোলা, সেই ভূমিকা তার আছে। ফাল্গুনী পাত্র মহিলা সভাপতি, এত মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে প্রতিদিন। কলকাতা, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে প্রতিদিন কলকাতা পশ্চিমবঙ্গ অচল করে দিতেন বিভিন্ন পকেটে। কী তার ভূমিকা? কেন ইভ্যালুয়েশন হবে না? যদি কাজ না করেন তাকে সরাচ্ছেন না কেন? আমি বলছি এই প্রশ্নগুলো ভাবুন। এগুলো আমি যে কথাটা বলছি, আমি আপনার শত্রু নই, বিশ্বাস করুন। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে 2,33,27,000 মানুষ ভোট দিয়েছে, তাদের একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। তারা সিপিএম কংগ্রেসকে বিশ্বাস করেনি, তারা বিজেপিকে বিশ্বাস করেছে। তৃণমূলের ভোট কিছুটা কমেছে, বিজেপির ভোট কিছুটা বেড়েছে। কাছে আসতে ইচ্ছে করে না? কোনো একটা জায়গায় মনে হয় না একটু ইভ্যালুয়েশন করি? আমার যিনি নিজের কাছের লোক, তিনি যদি নন পারফরমেন্স, সরিয়ে দেবো? রাখবো না? কেন রাখবো তাকে? কিসের জন্য রাখবো তাকে? আপনি সংঘকে কোনো দিন কমপ্লেন করেছেন যে ওজিএস অমিতাভ চক্রবর্তী নন পারফর্মার, তিনি কাজ করতে পারেন না? কোনো দিন করেছেন? সংঘ রেগে যাবে বলে, আপনার সমস্যা হবে বলে? যেটা সত্যি সেটা তো বলতে হবে। ডাক্তারের কাছে যদি আপনি রোগ না বলেন, তাহলে ডাক্তার সেই রোগের ওষুধটা দেবে কী করে? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপিতে সাংগঠনিকভাবে কারা দক্ষ, তাদের ইমেজ পরিষ্কার এবং সাংগঠনিকভাবে দক্ষ, দুটোকে একটা মিশ্রণ করতে হবে। কতটুকু আপনি যেই দেখেছেন একটুখানি আমার সুরে কথা বলছেন না, সঙ্গে সঙ্গে তাকে দল থেকে সরিয়ে দিয়েছে। অজস্র উদাহরণ দেবো এই বাংলায়। কেন করেছেন? কিসের জন্য করেছেন? আপনি একটু ইচ্ছে করে না? নিজে মন্ত্রী হয়েছেন ঠিকই, পশ্চিমবঙ্গে ইচ্ছে করে না? হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপি কর্মী গ্রাসরুট লেভেলে বা বিজেপিকে যারা ভোট দিয়েছেন, সমর্থন করেছেন, সেই মানুষগুলোর ইচ্ছেটাকে একটু মর্যাদা দিতে ডিসিপ্লিন দেখিয়েছেন। ডিসিপ্লিনের মর্যাদা, ডিসিপ্লিনটা দেখাতে গিয়ে শেষ পর্যন্ত কত হাজার হাজার কর্মীকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন। যিনি 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 খুব অ্যাগ্রেসিভ হয়েছেন, তাকে একটু কাছে টেনে নিতে পারেন না? নিয়ে বলতে পারেন না যে তোর কী সমস্যা, বল, আমাকে বল, আমি আছি, হিয়ার আই এম, আমি ডক্টর সুকান্ত মজুমদার, বলতে পারেন না? আমি দেখছিলাম গতকাল যখন রাজভবনের ভেতরে শুভেন্দু অধিকারী ঢুকেছেন, বেরিয়ে এসে প্রেস মিট করছেন, সেখানে সাংবাদিকরা খোঁচাচ্ছেন। কী প্রশ্ন করছেন? শুভেন্দুবাবুকে প্রশ্ন করছেন যে ডক্টর সুকান্ত মজুমদার তো বলেছে যে সিবিআই ইডি এদের গ্রেফতার করলে, সিবিআই ইডি গ্রেফতার করলেই আমরা জিতে যাবো, এই ধারণা থেকে বেরোতে হবে। এটা তো আপনার লাইনের বিরোধিতা করেছেন। শুভেন্দুবাবু ট্যাকেল করলেন কীভাবে জানেন? বললে আপনাকে আমি মশলা দেবো না, আমার রাজ্য বিজেপি সভাপতি গ্রাসরুট লেভেলে কাজ করেন, তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন। খুব সুন্দর ডিপ্লোম্যাটিক্যালি ব্যাপারটাকে সরিয়ে দিলেন, পাশ কাটিয়ে গেলেন। এবং এটাই তো রাজনীতি। কোনো কর্মীর মনটা তো ভাঙল না। সুকান্তবাবুকে শ্রদ্ধা জানালেন, সবার সম্মান জানিয়ে, কিন্তু শুভেন্দু অধিকারী বিষয়টা থেকে সাংবাদিকদের কোনো আলোচনার গল্প খোরাক তৈরি করতে দিলেন না। কেন এটা করেন না বলুন তো? এই যে রাজ্য মাঝে মাঝে দেখছিলাম, গতকাল টিভি চ্যানেলে দেখছিলাম, একাধিক বিদ্রোহী সুর, আমাকে কাজে লাগানো হয়নি, আমাকে ডাকাই হয়নি, আমাকে এই লোকসভা ইলেকশনে ডাকাইনি। এই লোকগুলোকে ডাকেন না কেন? অসুবিধে কোথায়? হাতে তো আপনারই ক্ষমতা থাকবে, ইউ আর অ্যাবসলিউটলি পাওয়ারফুল। আপনি রাজ্য বিজেপির সভাপতি, আপনি পারতেন না এই সমস্ত সবাইকে মিলে ইনক্লুসিভ পলিটিক্স, যেটা আমি বারবার বলি, ইনক্লুসিভ পলিটিক্স অ্যান্ড অ্যাগ্রেসিভ পলিটিক্স, আন্দোলনমুখী একটা দলের স্ট্রাকচার করতে হবে।
খালি মণ্ডল দেখাচ্ছেন। আমি বলছি, মানে এটা বলতে খারাপ লাগছে তাও বলছি, আমি দুটো নির্দিষ্ট খবর পেয়েছি। মধ্যপ্রদেশে বুথ সভাপতি বসে আছেন, একজন মণ্ডল সভাপতি তার শ্বশুরমশাইকে, তিনি মধ্যপ্রদেশে থাকেন, তাকে কোনো একটি মণ্ডলের সভাপতি করে গেছে। আমি আর নাম ডিটেলসে যাচ্ছি না, আমি কাউকে বিড়ম্বনে ফেলতে রাজি নেই। আমাকে একজন ভদ্রলোক ফোন করেছিলেন, আমি সে কাহিনী আপনাদের বলেছি। ভদ্রলোক ফোন করেছিলেন, অনেকক্ষণ গল্পটা বলো। আমি বললাম যে আপনি কি বলে, আমি এই অমুক জায়গায় সম্ভবত উত্তর দমদম বা ওই অঞ্চলে, যে আমি বুথ সভাপতি হিসেবে আছি। বাহ, খুব ভালো কথা, আপনি কোথায় আছেন, কোথায়, উত্তর দমদমে কোথায় থাকি? বলুন না আমি এখন কর্ণাটকে থাকি। তার মানে বলে আমি কর্মসূত্রে কর্ণাটকে থাকি। তাহলে বুথ সভাপতি কেন? বলে লোক নেই, তাই আমার নামটা দিয়ে রেখেছে। এবার তার কল সেন্টার থেকে তাকে ফোন যাচ্ছে, আচ্ছা দাদা আপনি কি এই মুখে বুথ সভাপতি? বলছেন হ্যাঁ, কর্ণাটক থেকে বলছেন আপনার বুথের রেজাল্ট কেমন হয়েছে? তিনি হয়তো বলছেন ভালো হয়েছে, কী বলেছেন জানি না। কল সেন্টার সেই রিপোর্টটা লিখে পাঠিয়ে দিলেন ওজিএসের কাছে, প্রেসিডেন্টের কাছে, দিল্লি চলে গেল কল সেন্টারের রিপোর্ট যে এই মণ্ডলগুলোতে খুব ভালো কাজ হয়েছে, এই বুথ সভাপতিরা ভালো কাজ করেছে। কোনোদিন ভেবে দেখেছেন এতটা গভীরে? আমি বলছি একটা খুব সিম্পল উদাহরণ, 2021-এর পর যতগুলো নির্বাচন গেছে, 2021 গেছে, তারপর পুরসভা নির্বাচন গেছে, পঞ্চায়েত নির্বাচন গেছে, সদ্য লোকসভা নির্বাচন গেছে, কোনো দিন দেখেছেন, আমি বলছি বাংলা বার্তার দর্শকদের বলছি, কোনো দিন দেখেছেন, কখনো দেখেছেন বুথ ওয়াইজ বুথ ধরে পর্যালোচনা বৈঠক? কখনো হয়নি। কেন হয় না বলুন তো? এই বুথে আমরা 12 ভোটে পিছিয়েছি, এই ভোটে আমরা আগের ভোটে এই বুথে আমরা 25 ভোটে জিতেছিলাম, এই বুথে এবারে 12 ভোটে হেরেছি। কেন হেরেছি বলুন? জবাব দিতে হবে। বুথ সভাপতিকে নিয়ে বসে, মণ্ডল সভাপতিকে নিয়ে বসে জবাব দিতে হবে। 7 দিনের মধ্যে তার রিপোর্ট চাই, না হলে সেই বুথে গিয়ে সমীক্ষা করতে হবে। করা হয়েছে এই স্তরে? কেন করেননি? বৈঠক করা হয়েছে, ভোজন করা হয়েছে, খাওয়া হয়েছে, হাই তোলা হয়েছে, গলায় উত্তরীয় পড়া হয়েছে, জয় শ্রীরাম বলা হয়েছে, ভারত মাতা কি জয় বলা হয়েছে। তারপর সেই রিপোর্ট নথিবদ্ধ করে সেই রিপোর্ট চলে গেছে ভায়া কলকাতা, দিল্লি চলে গেছে, চেয়ারগুলো সব স্থায়ী থেকে গেছে। অর্থাৎ চেয়ারগুলোকে স্থায়ী করার জন্য, পদগুলোকে স্থায়ী করার জন্য এই অভব্যতা। কেন? ওয়াই? কিসের জন্য? এই প্রশ্নটা ডক্টর সুকান্ত মজুমদার আপনাকে বলছি, তার কারণ দেখুন, আমি একটা কথা বলি, ইডি সিবিআই এর ব্যাপারে আমার একটা নির্দিষ্ট বক্তব্য আছে। পরিষ্কারভাবে ইডি সিবিআই যদি ঠিকঠাক অ্যাকশনগুলো নিত না, তাহলে বাংলার মাটিতে এই সেটিং তত্ত্বটা খেত না। কেউ বলতেই সাহস করতো না। সিপিএম বলে সেটিং তত্ত্ব, দিদির সঙ্গে মোদির সেটিং আছে, এই তত্ত্বটা বলে কিছু ভোট তো তারা পকেটে তুলেছে। যে মানুষগুলোকে বিজেপিকে ভোট দেবে বলেছিল, ও বিজেপিকে ভোট দিয়ে লাভ কী, দিদি মোদি তো সেটিং আছে। কেন এটা নিয়ে এতদিন দিল্লিতে কোনো আন্দোলন নেই? সব দায় কি একজন দুজন নেতার উপর? কেন সুকান্তবাবু আপনি কবার গেছেন বলুন? আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনাকে খুব ব্যক্তিগতভাবে ভালোবাসি, আপনি মানুষটা বেশ ভালো, সজ্জন মানুষ, কথা খুব সুন্দর গুছিয়ে বলেন, আপনি ভালো সাংসদ, সব ঠিক আছে। আপনি কবার গিয়ে মোদি কিংবা অমিত শাহর কাছে গিয়ে বলেছেন যে ভাইপোকে অ্যারেস্ট করতে হবে? আপনি নিজে বিশ্বাস করেন না? বলুন তো, টাচ ইউর হার্ট অ্যান্ড সে। আমি আপনাকে রেসপেক্ট জানিয়ে আজকে মহাবৈঠকের দিন এই প্রশ্নটা করছি যে এতে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের, তিনি তাঁর স্ক্যামের থেকে তো এই কলকাতার ভাইপোর স্ক্যাম বেশি। আজকে 100 কোটি টাকা স্ক্যামের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে প্রথমে ইডি গ্রেফতার করেছিল, যেই জামিন পেলেন আবার সিবিআইকে দিয়ে গ্রেফতার করানো হলো। অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপারে দিল্লি সরকার এত শক্ত, সিবিআই এত শক্ত, ইডি এত শক্ত, পশ্চিমবঙ্গের ব্যাপারে ভাইপোর ব্যাপারে কেন লিবারেল? আমি প্রশ্নটা বলছি যে এই লিবারেল অ্যাপ্রোচের জন্য একটা সেটিং তত্ত্ব মানুষের মনে খেয়ে গেছে। সিপিএমের কর্মীরা, কংগ্রেসের কর্মীরা তারা বলবেন, কিন্তু আমি বলছি বিজেপির কর্মীরা বলে। ডক্টর সুকান্ত মজুমদার আপনি কি এটা মানেন? যদি না মানেন আমি আপনাকে একটা তথ্য দিই, এই মুহূর্তে তথ্য দিই। ধরুন এই প্রতিবেদন যখন 6 ঘন্টা হয়ে যাবে না, আপনি একটু দয়া করে কমেন্ট বক্সগুলো পড়বেন। যারা কমেন্ট বক্সে বিজেপির কর্মীরা কি লিখছেন একটু পড়বেন। এই প্রতিবেদনে বিজেপির কর্মীরা অনেকেই লিখবেন, আমার নিজের বিশ্বাস, সমর্থকরাও লিখবেন, যারা ভোট দেন তারা লিখবেন। আপনি পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে বিজেপির কর্মীদের মধ্যে এটা ঢুকে গেছে, দাদা দিদির সঙ্গে মোদির সেটিং। এটাকে একটু পাল্টাতে ইচ্ছে করে না, একটু বদলাতে ইচ্ছে করে না? আপনি বলছেন ঠিক আছে, আপনি কর্মী সবাই এটা বলছেন, উদ্বুদ্ধ করছেন, সংগঠন শক্তিশালী করতে। সংগঠন তো অনুগতদের আর যারা ভজনাকারীদের তাদের দিয়ে ভরে রেখে দিয়েছেন। আমি যদি ভুল বলি আপনারা বাংলা বার্তার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ডক্টর সুকান্ত মজুমদার আপনি কেন এটা স্বীকার করেন না? কেন এটাকে পাল্টাননি? কেন তো বদলাননি? গত 3 বছর তো অনেক সুযোগ পেয়েছিলেন যে আমি অনুগত দেখবো না, পারফর্মার দেখবো। আপনি কি দেখেছেন? অনুগত, যে আমার কথার উপরে কোনো কথা বলবে না, আমার কথার দ্বিমতে কোনো কথা বলবে না। তাহলে আমি তাকে প্রশ্ন করব না? প্রশ্নহীন আনুগত্য চেয়েছেন, পেয়েছেন, 19-12-তে নেমেছে, এবং অবশ্যই পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন আশানুরূপ ফল হয়নি। ভাবুন ডক্টর সুকান্ত মজুমদার, ভাবুন, আপনার অনেক গুণ আছে, আপনি কথা ভালো বলেন, বক্তব্য ভালো রাখেন, কিন্তু আপনি সংগঠনে কিচ্ছু বোঝেন না, কিছু মনে করবেন না। আপনি নির্বাচন জিতেছেন, অভিনন্দন, মন্ত্রী হয়েছেন, হওয়ার যোগ্য আপনি, সব ঠিক আছে, আপনি সংগঠনটা বোঝেন না। যারা সংগঠন বোঝেন সেই মানুষগুলোর উপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। লিবারেল হন, আমি বলছি না সব দলের ব্যাপারে, সব নীতি আদর্শের ব্যাপারে লিবারেল। আপনি মুক্ত মন হন, মনটাকে মুক্ত করুন, বড় করুন, সম্প্রসারিত করুন।
করে ইনক্লুসিভ পলিটিক্স করুন। যারা আমার বিরুদ্ধাচরণও করছে তারা যদি সাংগঠনিকভাবে দক্ষতা হয়, কাছে টেনে নিয়ে পদে বসিয়ে তাকে দিয়ে কাজ আদায় করে নিন। সারা পশ্চিমবঙ্গে ধনী করবে। যে পশ্চিমবঙ্গে যদি নির্বাচনগুলো জিততেন, 19টা আসন 12তে না নেমে যদি 19টা যদি 25 হয়ে যেত, আপনি তো ক্রেডিট পেতেন না। ভাবুন, অনেক কিছু হারিয়েছে। বিজেপি কর্মীরা বসে গেছেন। এবারে লোকসভা নির্বাচনে কত বিজেপি কর্মী খেটেছে বলুন তো? বিধানসভা নির্বাচনে যদি একটা বিধানসভায় 600 কর্মী খেটে থাকেন, এখন হয়তো 50 থেকে 60 জন কর্মী খেটেছে। নেক্সট বিধানসভা নির্বাচনের সংখ্যাটা আরও কমে যাবে। কি মারাত্মক হবে ভেবে দেখেছেন? এই মহাবৈঠকে শুভেচ্ছা রইল, আপনারা পর্যালোচনা করুন, কিন্তু এই বিশ্লেষণগুলোকে একটু মনে নিন। প্রতিপক্ষ না ভেবে, শত্রু না ভেবে, হিতৈষী ভেবে অন্তত একটু করে একটু আত্মবিশ্লেষণ করুন না। ওই 2,33,27,000 মানুষ যে খাওয়া নাওয়া ভুলে সকালবেলা গিয়ে নিজের লাইফ রিস্ক নিয়ে গিয়ে বিজেপিতে ভোটটা মেরেছে, সেই মুখগুলোকে একটু সামনে চিন্তা করে আমি যেটা বললাম সেটা ভাবুন।